হুট করে একটা স্কুলের স্টুডেন্টরা কেন এরকম আচরণ করছে, ছাদ থেকে লাফ দিতে যাচ্ছে, এমনকি স্টুডেন্টরা জম্বির মতো রাস্তাতে আচরণ করছে। এমন একটি থ্রিলার এবং সাসপেন্স গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি, যে গল্পের শেষটা আপনাকে কাঁদতে এবং ইমোশনাল হতে বাধ্য করবে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জেন হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল এটি সেরা স্কুলের মধ্যে একটি। অনেক ফ্যামিলির মেয়েরাই স্কুলে পড়াশোনা করে। প্রতিদিনের মতো আজকে স্কুলে আসে বাসে করে, আবার কারো বাবা ড্রাইভ করে মেয়েকে স্কুলে নামিয়ে দেয়। সঠিক সময় স্কুলে না আসতে পেরে আবার দুজনকে গেটের বাইরে অপেক্ষা করতে হয়। অ্যাসেম্বলি শেষে সেই দুই মেয়েও ক্লাসরুমে যায়। টিফিন টাইমে স্কুলের সব স্টুডেন্ট ক্যান্টিনে খেতে আসে। স্কুল কর্তৃপক্ষ সবার জন্য নির্দিষ্ট খাবার টিফিন টাইমে দিয়ে থাকে। তো সব স্টুডেন্ট টিফিন খেতে এসে আবার নিজেদের মধ্যে দুষ্টামি করতে থাকে। একে চিমটি মারছে তো অন্য আরেকজনকে, স্কুলে যেমনটা হয় আর কি। এরই মধ্যে সবাই টিফিন খেয়ে শেষ করে। কিছুক্ষণ ক্যান্টিনে বসে রেস্ট নিতে থাকলে সবাই হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। প্রত্যেকে দ্রুত নিঃশ্বাস ফেলে, কারো কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে, আবার কারো চোখে যেন অন্য ভয় দেখে। এমনকি একসাথে ক্যান্টিনে আসা সব স্টুডেন্ট চুপ হয়ে যায়, যা দেখে ক্যান্টিন গার্লসরা অবাক হয়। এর মধ্যে একজন দ্রুত নিঃশ্বাস নিতে নিতে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরপরই এক আগন্তুক ক্যান্টিনে প্রবেশ করে। সোজা এক টেবিলের সামনে গিয়ে কয়েকজন স্টুডেন্টকে দাঁড় করিয়ে নাম বলতে বললে সবাই তাই করে। এরপর আগন্তুক সবাইকে জিজ্ঞেস করে, আমি যা বলবো তোমরা তাই শুনবে তো? স্টুডেন্টরা জানায় হ্যাঁ। এই পর্যায়ে সিন শিফট করে স্কুলের টিচারকে দেখানো হয়। টিফিন শেষ হলে সে ক্লাসরুমে আসলে দেখে রুমে কোনো স্টুডেন্ট নেই। হঠাৎ ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ সে পায়, তাই জানালা দিয়ে দেখতে গেলে একদম আশ্চর্য হয়ে বেরিয়ে আসে টিচার। এক স্টুডেন্ট ছাদ থেকে লাফ দিয়েছে। সেই স্টুডেন্ট ওই টিচারের সামনে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, যা একদমই বিশ্বাস করতে পারে না টিচার। এর মধ্যেই এক গেটম্যান সেখানে দ্রুত ছুটে আসে। ওপর থেকে তাকালে দেখে আরো কয়েকজন স্টুডেন্ট সুইসাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই দ্রুত প্রিন্সিপালের কাছে ব্যাপারটা জানালে প্রিন্সিপাল ছুটে এসে সবাইকে দূরে যেতে বলে, কিন্তু সব স্টুডেন্ট বাঁচার আকুতি করে। তবে আবারও জানায় আমরা আর পেছনে ফিরতে পারবো না। তাই প্রিন্সিপাল ছাদে উঠে সবাইকে পেছন দিকে আসতে বলে। তখন সব স্টুডেন্টরা জানায় আমাদের একটা সময় সুইসাইড করতে বলা হয়েছে, আমরা আর পেছনে ফিরতে পারবো না। একজন আবার বাঁচার জন্য আকুতিও করে, আবার এটাও জানায় সে আর পিছু হটতে পারবে না। প্রিন্সিপাল এসব শুনে বারবার জিজ্ঞেস করে কে তোমাদেরকে সুইসাইড করতে বলেছে। স্টুডেন্টরা কোনো কিছুই বলতে পারে না। এমনকি প্রিন্সিপাল সবাইকে বাঁচানোর জন্য এগোতে থাকলে সবাই তৎক্ষণাৎ ছুট করে হুমকি দেয়। তাই প্রিন্সিপাল দূর থেকেই বোঝানোর চেষ্টা করে। সেই সাথে বুঝতে পারে সবাই আতঙ্কে আছে, আর কিছু তো একটা হয়েছে। এর মধ্যেই গেটম্যান এক স্টুডেন্টকে বাঁচানোর চেষ্টা করলে উল্টে সেই স্টুডেন্ট সুইসাইড করে বসে। তার দেখা দেখি আরো একজন ছাদ থেকে লাফ দেয়। প্রিন্সিপাল তখন গেটম্যানের ওপর রেগে গিয়ে মারতে থাকলে একটা বেঁচে যাওয়ার সাথে সাথে বাকি সবাই একসাথে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। এই পর্যায়ে সিন শিফট করে অর্থব এবং তার মেয়ে আরিয়াকে দেখানো হয়। যেটা ভার্স 1 দেখেছেন তাদের নিশ্চয় অর্থব ও তার মেয়ে আরিয়ার কথা মনে আছে। মনে না থাকলেও সমস্যা নেই, আমরা বুঝিয়ে দিচ্ছি। ভার্স 1-এ ভিকটিম ছিল অর্থব এবং অর্থবের ফ্যামিলি তথা আরিয়া আর আরিয়ার ভাই আরিয়ার মা। আরিয়ার বাবা কোনো রকমে বেঁচে ফিরলেও আরিয়া একদমই প্যারালাইজড হয়ে গিয়েছে, কোনো কথা পর্যন্ত বলতে পারে না সে। তাই বাবা সব সময় মেয়ে আরিয়াকে টেক কেয়ার করে। এর মধ্যে অর্থব খাবার কিনতে একটি সুপার শপে আসলে সেখানে টিভিতে নিউজটি দেখতে পায়। একসাথে একটা স্কুলের ছাদ থেকে 10 জন স্টুডেন্ট লাফ দিয়ে সুইসাইড করেছে। প্রিন্সিপাল মিডিয়াতে কান্নারত অবস্থায় এসব বলছে। অর্থবের কাছে কথাগুলো স্বাভাবিক মনে হয় না, কারণ তার মেয়ের সাথেও এমন ঘটনা ঘটেছিল। তাই সে বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে স্কুলের সামনে সব গার্জিয়ান উপস্থিতি হয়ে ভেতরে ঢোকার জন্য ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু পুলিশ ততক্ষণে স্কুলে চলে আসায় কাউকে ঢুকতে দেয় না। যদিও গার্জিয়ানদের আটকে রাখতে তাদের অনেক বেগ পেতে হয়। তো তদন্তকারী অফিসার গার্জিয়ানদের ভিড়ের মধ্যে ভিকটিমের লাশ অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে আসে। অন্যদিকে অর্থব বাড়িতে এসে সোজা এক রুমে চলে আসে। সেখানে সে প্রতাপকে আটকে রেখেছিল। সে প্রতাপ। এই প্রতাপ হচ্ছে ভার্স 1-এর ভিলেন। সে বশীকরণের মাধ্যমে আরিয়া সহ অর্থবের পুরো ফ্যামিলির ওপর ভয়ঙ্করভাবে আবির্ভূত হয়েছিল। তাই প্রতাপকে অর্থব তার বাড়ির এক রুমে এতদিন আটকে রেখেছিল। তার কাছে এসে অর্থব জিজ্ঞেস করে তোর সাথে আরো লোক আছে তাই না? সে বশীকরণ করে প্রতাপ সবকিছুই হেসে উড়িয়ে দেয়।
স্কুলে যখন পুলিশ এক স্টুডেন্টের কাছে পুরো ব্যাপারটা জানতে চায় তখন স্টুডেন্ট জানায় সবাই অনেক কাঁপছিল, আমি তখন ওয়াশরুমে ছিলাম, সেজন্য আমি বেঁচে গিয়েছি। পুলিশ স্টুডেন্টকে জিজ্ঞেস করে কাউকে সে দেখেছে কিনা। স্টুডেন্ট জানায় সে দেখেনি। তাই পুলিশ এবার ক্যান্টিনে এসে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন এক টিচার কিছু একটা দেখে আতঙ্ক হয়ে পড়ে। সে সময় এক স্টুডেন্ট পুলিশের কাছে এসে বলে আঙ্কেল জানিয়েছে পুলিশ আসলে আমরা যেন প্রতাপ নামে একজনকে খুঁজতে বলি। আঙ্কেলের কথা আসায় পুলিশ জিজ্ঞেস করে আঙ্কেলকে। স্টুডেন্ট জানায় সেটা বলা যাবে না। উল্টে আরো বলে এখানে যা ঘটছে তা কিছুই নয়, যদি প্রতাপকে খুঁজে বের না করা যায় তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এটা বলার পরপরই এক স্টুডেন্ট ক্যান্টিনে থাকা বেশ কয়েকজন স্টুডেন্টের উদ্দেশ্যে বলে তোমরা তো আঙ্কেলের প্রথম কথা শুনেছ, তাহলে এবার বসে আছো কেন? এটা শোনা মাত্র অনেক স্টুডেন্ট কোনো কিছু তোয়াক্কা না করে ক্যান্টিন থেকে পুলিশ, প্রিন্সিপাল সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। স্কুলের বাইরে ছুটে আসতে থাকে। সেই সময় অনেক বাবা মা তাদের মেয়েকে দেখতে পেলেও মেয়েরা যেন বাবা মাকে চিনতেই পারে না, উল্টে সবার ওপর আক্রমণ করে বসে। সেই সাথে রাস্তায় চলন্ত গাড়িতে উঠে কোনো স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটায়, তো আবার কোনো স্টুডেন্ট রাস্তায় যাকে পায় তাকে মেরে ফেলে, যেমনটা আমরা জম্বি মুভিগুলোতে দেখে থাকি। একজন নিজের জীবন সহ পুরো পেট্রোল পাম্প বিস্ফোরণ ঘটায়। পুরো শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। তাই নিউজ মিডিয়া প্রচার করা হয় স্কুল ড্রেস পরিহিত কোনো মেয়েকে দেখলে যেন দূরে থাকে সবাই। স্কুলে এখনো 150 জন স্টুডেন্ট রয়েছে যাদেরকে পুলিশ ফ্যামিলি দিয়ে যথাযথ টেক কেয়ার করার চেষ্টা করেছে। নিউজটা অর্থবের চোখে পড়ে। নিউজে আরো জানানো হয় স্টুডেন্টদের বদৌলতে কেউ একজন প্রতাপকে খুঁজছে। যদি প্রতাপকে খুঁজে বের করা না হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। ব্যাপারটা এবার চিন্তায় ফেলে দেয় অর্থবকে। সে দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসে মেয়ের কাছে রেখে দেয় এবং প্রতাপকে আরো ভালোভাবে বেঁধে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। স্কুলে থাকা আরো 50 জন স্টুডেন্টদের ফ্যামিলি স্কুলের মধ্যে শান্ত করার চেষ্টা করে বাচ্চাদের। পুলিশ সেখানে সব ফ্যামিলির উদ্দেশ্যে বলে কাউকে জবরদস্তি করবেন না, সবকিছু শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন, জানেনই তো বেশি বাড়াবাড়ি করলে কি ক্ষতি হবে। সেই সময় আরেক স্টুডেন্ট বলে ওঠে আর মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে যদি প্রতাপের খোঁজ না মেলে তাহলে কি হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। ব্যাপারটা পুলিশ অফিসারকে আতঙ্কে ফেলে। সে বারবার স্টুডেন্টকে জিজ্ঞেস করে 5 মিনিট পর কি হবে। সে সময় অন্য এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে চাইলে অফিসার তার সহকর্মীর ওপর প্রচণ্ড রেগে যায়। সেই সময় সেখানে অর্থক উপস্থিত হয়ে জানায় প্রতাপ কোথায় আছে সেটা আমি জানি। এরপর ওই স্টুডেন্টদের উদ্দেশ্যে অর্থক বলে আঙ্কেল তোমাদেরকে নিশ্চয় বলে দিয়েছে প্রতাপের খোঁজ পেলে তোমাদেরকে কি করতে হবে। শুধু কাঁপতে থাকে, কিছুই বলতে পারে না। অর্থক তখন সবার উদ্দেশ্যে বলে এদের যতই বোঝানোর চেষ্টা করেন না কেন কেউ থামবে না। এদের এখন কোনো হুঁশ নেই, এদের কেউ থামাতে পারবে না। সবাই এখন অনেক হিংস্র হয়ে উঠেছে। তাদের আটকানোর ক্ষমতা তাদের বাবা মারও নেই। বাবা মাকে তারা চিনতেই পারবে না। হঠাৎ অর্থ বেশি এসব কথা বলে পুলিশ জানায় আমরা আছি বাচ্চাগুলোকে নিয়ে টেনশনে, বাচ্চারাও অনেক ভয়ে আছে, আর আপনি এসব বলছেন। অর্থক তখন জানায় বাচ্চাদেরকে বশীকরণ করা হয়েছে। যে বাচ্চাদের ওপর বশীকরণ করেছে সে একজন রাক্ষস। বাচ্চাদের এমন কর্মকাণ্ডে সে মজা পাচ্ছে, মজা নেওয়ার জন্যই রাক্ষস এসব করেছে। এত কিছু শুনে পুলিশ অফিসার জিজ্ঞেস করে আপনি এত কথা কিভাবে বলছেন? অর্থক জানায় প্রতাপ আমার কাছে আছে, সেও একজন রাক্ষস। এই রাক্ষসগুলো খুব কাছে থেকে বশীকরণ করে, তাই নিশ্চয়ই এখানে এই শয়তানটা সবকিছু দেখছে। অর্থবের এসব কথাতে এবার সেই রাক্ষসটা ক্যান্টিন থেকে বের হয়ে এসে সবার সামনে নিজের রাক্ষস পরিচয় দেয়। এমনকি সে এসব দেখে মজা পাচ্ছে সেটাও জানায়। এরপর অর্থবকে বলে তোমার কাছে প্রতাপ আছে তাই না, তোমাকে আমি পরে দেখছি। এটা বলে ওই স্টুডেন্টকে ডাক দেয় যে 5 মিনিটের কথা বলেছিল। শুধু 5 মিনিটের কথা না, তাকে আরও আদেশ দিয়েছিল। সে বলেছিল যদি কেউ এসে প্রতাপের কথা বলে সে বাকি স্টুডেন্টদের কি বলবে সেটাও সে বলে দিয়েছিল। তবে সে চুপচাপ ছিল, তাই রাক্ষস সবার সামনে সে স্টুডেন্টকে সাজা দেয়। রাক্ষস স্টুডেন্টটাকে বলে সে যেন নিজে হাতে নিজে ছুরি চালায়। কথা অনুযায়ী তাই সে তাই করে। বাবা মা এতে বাধা দিতে থাকলে রাক্ষস হুকুম করে যদি বাবা মা আটকাতে আসে তাহলে তাদেরকেও মেরে ফেলতে। এমনটাই করে সে স্টুডেন্ট। একসময় স্টুডেন্ট রক্তশূন্য অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে মা তার মেয়েকে বাঁচানোর জন্য রাক্ষসের হাতে পায়ে ধরে, কিন্তু রাক্ষসের যেন কোনো মায়া দয়া নেই। এসব দেখে পুলিশ অফিসার আর নিজেকে ধরে রাখতে পারে না।
সে তার বন্দুক বের করে যে চালাতে যাবে তখন তা অন্য এক স্টুডেন্ট দেখতে পেয়ে পুলিশ অফিসারের শরীরে একের পর এক ছুরির আঘাত করতে থাকে। তা দেখে রাক্ষস বলে, আমাকে যদি কেউ ফুলের টোকাও দিতে আসে তার পরিণাম কি হবে নিশ্চয় তা দেখে নিয়েছ। প্রিন্সিপাল সেই সময় পুলিশ অফিসারকে ধরতে চেষ্টা করলে রাক্ষস সেটা নিষেধ করে। সেই সাথেই এইসব গার্জিয়ানদেরকে রুম থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু কেউ তাদের মেয়েকে রেখে বের হতে চাচ্ছিল না। তখন রাক্ষস সেখানে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে পিস্তল চালাতে জানে? এক স্টুডেন্ট রাক্ষসের কাছে এসে জানায় সে জানে। রাক্ষস পুলিশের পিস্তল হাতে তাকে তুলে দিয়ে বলে, সবাইকে তুমি রুম থেকে বের হয়ে যেতে বলবে, যদি বের না হয় তাহলে তুমি গুলি করবে, সর্বপ্রথম তোমার বাবা মাকে গুলি করবে। স্টুডেন্ট রাক্ষসের এই কথা রাখতে রাজি হলেও ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়, কিন্তু তারা বাইরে যেতে চায় না, তাই সে তার বাবা মাকে নির্মমভাবে মেরে ফেলে। রাক্ষস তখনও থেমে থাকে না, সে স্টুডেন্টদের আরও নির্দেশ দেয়, যদি অন্য গার্জিয়ানরা বাইরে যেতে না চায় তাহলে সবাইকে মেরে ফেলবে। তাই এবার সবাই চলে যায়, শুধু থাকে অর্থব আর স্টুডেন্টগুলো। সবাই বের হয়ে গেলে রাক্ষস অর্থবের মুখোমুখি হয়, জিজ্ঞেস করে, প্রতাপকে কিভাবে চেনো তুমি? অর্থব জানায়, প্রতাপ আমার মেয়েকে 12 বছর ধরে বশীকরণ করে রেখেছে। এই কথা শুনে রাক্ষস বলে, ও এই ব্যাপার, আচ্ছা তাহলে এখন বলো প্রতাপকে কোথায় রেখেছ? অর্থব জানায়, প্রতাপকেও আমি 12 বছর ধরে বেঁধে রেখেছি। রাক্ষস এবার রেগে গিয়ে বলে, প্রতাপ আমার ভাই, আমার গুরু, আমি কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর, কোথায় রেখেছ বলো, তাহলে তোমাকে ছেড়ে দেব। অর্থব বলে, আমাকে মেরে ফেললেও বলবো না, তুমি যদি সবাইকে মেরে ফেলো তাও আমি বলবো না, কারণ আমার কোনো কিছু আসে যায় না, এরা আমার কেউ নয়। আমি প্রতাপের খবর না দেওয়ায় তুমি যদি সমস্ত স্টুডেন্টের বাবা মাকে জীবন্ত জ্বালিয়ে দাও তাতেও আমার কোনো কিছু যায় আসে না। রাক্ষসের সাথে 12 বছর ধরে নিজেকে অনেক শক্ত করে ফেলেছি। এসব শুনে রাক্ষস জিজ্ঞেস করে, কি চাও বলো? অর্থব জানায়, আমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করো, তাহলে আমি প্রতাপকে মুক্ত করব। রাক্ষস এটা শুনে বলে, সম্ভব নয়, এত সহজে হার মানব না। সে সময় এক স্টুডেন্ট মাথা তুলে রাক্ষস তাকে হুমকি দেয় নিঃশ্বাস বন্ধ রাখার। মেয়েটি হুকুম মোতাবেক নিজের নিঃশ্বাস আটকে রেখে সেখানেই সে মারা যায়। সেটা দেখে অর্থব বলে, এভাবে প্রতাপও মারা যাবে, আমারও তাড়া আছে, আমি এখন চললাম। রাক্ষস থামায় অর্থবকে। এরপর এক স্টুডেন্টকে দিয়ে প্রিন্সিপালকে ডেকে আনে। প্রিন্সিপাল আসলে রাক্ষস প্রিন্সিপালকে জানায় স্কুল থেকে সকল পুলিশ গার্জিয়ানদের চলে যেতে এবং সেই সাথে আমার জন্য 2টি স্কুল বাস নিয়ে আসতে, সেখানে থাকবে 2 জন ড্রাইভার। আমি জানি আপনাদের বাসে ট্রাকার লাগানো আছে, ভুলেও আমার পিছু নেবেন না, কাউকে নিতে বলবেন না, শুধু কম্পিউটারে লোকেশন দেখবেন, সকালবেলা সবাইকে ছেড়ে দেব, তাদের সবাইকে খুঁজে নিয়েন, আর যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে খবর আছে। প্রিন্সিপাল রাক্ষসের সমস্ত কথা মেনে নিয়ে ড্রাইভার সহ 2টি গাড়ি পাঠায়। সেই গাড়িতে সব স্টুডেন্টদের উঠায় রাক্ষস। সে সাথে অর্থবকে নিয়ে যেতে থাকে অর্থবের বাড়ির দিকে। সেখানে অর্থব আটকে রেখেছে রাক্ষসের ভাই প্রতাপকে। যেতে যেতে রাস্তায় এক স্টুডেন্ট মানুষকে মারতে থাকলে রাক্ষস তাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু স্টুডেন্টরা রাক্ষসের কথা না শুনে পালিয়ে যায়। রাক্ষস সে সময় কাশছিল, সেটা অর্থব ভালোভাবে লক্ষ্য করে। তাহলে বশীকরণকারী রাক্ষসরা অসুস্থ হয়ে পড়লেও তাদের কথা কাজ করে না। সাথেই থাকুন, আরও জানতে পারবেন। যেতে যেতে রাক্ষস অর্থবকে জিজ্ঞেস করে, আমার ভাইয়ের মতো শক্তিশালী মানুষকে তুমি কিভাবে বন্দি করলে? অর্থব জানায়, তাকেই না হয় জিজ্ঞেস করো। অর্থব এরপর জিজ্ঞেস করে, তাহলে 12 বছর পর ভাইয়ের কথা মনে পড়লো? রাক্ষস জানায়, সেরকম ব্যাপার নয়, অনেক বছর আগে র্যান্ডমলি ফোন করেছিলাম, কিন্তু ফোনে পাইনি, বাড়িতে গিয়ে খোঁজও পাইনি, ধরেই নেই মন্ত্রের তপস্যা করতে হয়তো গিয়েছে, কিন্তু অনেক বছর হয়ে যায়, তারপরও ভাইয়ের সন্ধান মেলে না। সে জীবিত আছে আমি জানি, কিন্তু কোথায় আছে তা জানার জন্য এসব শুরু করেছি। এসব শোনার পর অর্থব জিজ্ঞেস করে, এতগুলো স্টুডেন্টদের বশীকরণ কেন করেছ? রাক্ষস তখন একজনের বাস থেকে লাফ দেওয়ার নির্দেশ দেয়, সে সেটাই করে। তারপর রাক্ষস বলে, তোমার মেয়ের সাথে হয়েছে আর তুমি বুঝতে পারছো না? শাস্ত্রতে লেখা আছে সকল ক্ষমতার ঊর্ধ্বে নারী। দেখিয়ে দিলাম আমরা পুরুষরাও কি করতে পারি, পুরুষ যেটা বলবে সেটাই হবে, সেটাই দেখিয়ে দিলাম আর কি। এর মধ্যে অর্থবের বাড়ি চলে আসে। সেখানে সে রাক্ষস কয়েক স্টুডেন্টদের তার সাথে রাখে, বাকিদের পুরো বাড়ি পাহারা দেওয়ার নির্দেশ দেয়।
অর্থব এরপর রাক্ষসকে তার মেয়ের রুমে নিয়ে আসে আর তার মেয়েকে দেখিয়ে বলে যেন বশীকরণ তুলে নেয়। তবে রাক্ষস আগেই তার ভাই প্রতাপকে দেখতে চায়, তাই বলে আগে ভাই প্রতাপকে দেখব। অর্থব জানায় নিচে আছে। নিচে যাওয়ার আগে রাক্ষস আরিয়াকে ভালো মতো তাকিয়ে নেয়। এই হাসি মুখে কি 12 বছর ধরে আছে? অর্থব জানায় হ্যাঁ। সেটা শুনে রাক্ষস আবারও বলে এটা শুধু আমার ভাই প্রতাপের দ্বারাই সম্ভব। এরপর অর্থব নতুন রাক্ষসকে পুরনো রাক্ষসের কাছে অর্থাৎ প্রতাপের কাছে নিয়ে যায়। রাক্ষস ভাইকে দেখে অবাক হয়। সে দেখে ভাইয়ের অবস্থা একদমই পুরোপুরি ভয়াবহ। পুরো শরীরটা চিকল দিয়ে বাঁধা, মুখেও চিকল দেওয়া আছে। তাই তো বলে ওঠে তুমি আমাদের রাক্ষস বলো, এখন দেখছি তুমি আমাদের থেকে বড় রাক্ষস। আমার ভাইকে খুলে দাও এখনই। কিন্তু অর্থব বলে আগে তার মেয়েকে বশীকরণ মুক্ত করতে হবে। রাক্ষস তখন মেয়েকে এখানে নিয়ে আসতে বলে। অর্থব আবারও রাক্ষসকে উপরে যেতে বলে। রাক্ষস জানায় আমি তোমার মেয়েকে সুস্থ করতে পারবো না, আমার ভাই পারবে, তাই এখানে নিয়ে আসো। অর্থব তাই খুব কষ্ট করে মেয়েকে নিচে নামাতে থাকে। রাক্ষস তখন বলে তুমি কি আমার ভাইয়ের থেকে কোনো ঋণ করেছিলে? বশীকরণ তো 12 বছর টেকে না, আমি যেটা করেছি এটা 24 ঘন্টা সীমাবদ্ধ থাকবে। দেখলে না আমি কিছুটা অসুস্থ হওয়াতে আসার সময় একটা মেয়ে আমার কথা শুনলো না। অর্থব জানায় আমি কোনো ঋণ করিনি। রাক্ষস এরপর জিজ্ঞেস করে পূর্ব শত্রু ছিল কি? অর্থব জানায় না, আমার মেয়েকে সে খাবার দিয়ে সব করেছে। রাক্ষস এটা শুনে বলে আমি তো তাই করেছি, কিন্তু এটার মেয়াদ 24 ঘন্টা থাকে। তোমার ফ্যামিলির কেউ কি কখনো কিছু করেছে? তাদের দেখছি না। অর্থব জানায় তারাও কিছু করেনি। সে সাথে এটাও বলে আমার ওয়াইফ ও ছেলে নেই। রাক্ষস তারপরেও বলে তুমি মনে করো কখনো কোনো টাকা পয়সা নিয়েছো কিনা? অর্থব জানায় চা খাওয়ার জন্য 10 টাকা প্রতাপ দিয়েছিল, সেটা প্রথম পার্টে আমরা দেখেছি। এটা শোনা মাত্রই রাক্ষস বলে তাহলে 10 টাকা প্রতাপ ভাইকে দাও, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। মাত্র 10 টাকার জন্য মেয়েটি 12 বছর ধরে কষ্টে জীবন কাটাচ্ছে। অর্থব মানিব্যাগ থেকে 10 টাকার বদলে বেশি টাকা বের করলে রাক্ষস বলে 10 টাকাই লাগবে। অর্থব মেয়েকে ভালো করার জন্য 10 টাকা খুঁজে নিয়ে এসে প্রতাপের হাতে দেয়। রাক্ষস তখন বলে এভাবে দিলে হবে না, প্রতাপ ভাইকে জাগিয়ে তুলতে হবে। সেটাই করো। প্রতাপ জেগে উঠে, তারপর সবার সামনে আরিয়াকে দেখে চমকে ওঠে। এদিকে অর্থব 10 টাকা দেওয়ার পরও মেয়ের কোনো পরিবর্তন না দেখে চিন্তিত হয়ে পড়ে। রাক্ষস তখন জানায় 12 বছর ধরে এভাবে এত দ্রুত ঠিক হয়ে যাবে কিভাবে? তার সামনে চিৎকার করো, দরকার হলে তাকে থাপ্পড় মারো। সেটাই করে অর্থব। কিছুক্ষণ পর আরিয়া ধীরে ধীরে বশীকরণ থেকে বের হয়ে বাবাকে চিনতে পারে। তখন চলে বাবা মেয়ের ইমোশনাল পর্ব। কিন্তু পরক্ষণেই আরিয়ার চোখ পড়ে যায় প্রতাপের দিকে। প্রতাপকে দেখে আবারও ভয় পেয়ে যায় আরিয়া, আবার অনেক রেগেও যায়। তাই অর্থব আরিয়াকে বাইরে নিয়ে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে তখন নতুন রাক্ষসের নাম জানা যায়। সে তার ভাই প্রতাপকে বলে আমি হচ্ছি তোমার ভাই জয়লাভ, চিনতে পেরেছো? প্রতাপ ইশারায় বলে সে কথা বলতে পারে না। জয়লাভের আর বুঝতে অসুবিধা হয় না যে অর্থব তার ভাইয়ের জিহ্বা কেটে ফেলেছে। তাই অর্থবের কাছে রেগে গিয়ে বলে আমি এত বছর ধরে ভাইকে খুঁজছি, কারণ আমার ভাইয়ের কাছ থেকে অনেক মন্ত্র শিখবো, আর তুই কিনা আমার ভাইয়ের জিহ্বাটা কেটে ফেলেছিস। আজ তোকেও মারবো, সে সাথে তোর মেয়েকেও। অর্থব তখন বলে আমার মেয়েকে সুস্থ করছিস বলে তোকে ছেড়ে দিচ্ছি, তুই যদি আমার মেয়েকে টাচও করিস তাহলে শেষ করে দিব। জয়লাভ রেগে গিয়ে আরিয়ার মাথার ওপর পা রেখে দেয়। সে সময় অর্থব দেখায় তার খেলা। সে চালু করে দেয় বাড়ির সমস্ত জায়গায় সেট করে রাখা স্পিকারের শব্দ। জয়লাভ সহ কোনো স্টুডেন্টই আর এসব সহ্য করতে পারে না। তাহলে জানা গেল বশীকরণ রাক্ষসদের থামানো যায় সাউন্ড সিস্টেমের মাধ্যমে। এরপর অর্থব জয়লাভকে বেঁধে ফেলে, এমনকি তার জিহ্বাও কেটে দেয়। পরের দিনে পুলিশ অফিসার ও প্রিন্সিপাল আসে অর্থবের বাড়িতে। অর্থব তাদেরকে বলে যদি রাক্ষসদের আমি আইনের আওতায় তুলে দিই তাহলে তাদের ফাঁসি হবে, এতে একেবারে কষ্ট শেষ হবে। কিন্তু আমি তাদেরকে এভাবে বন্দি করে তিলে তিলে মারতে চাই, যেমনটা আমার মেয়ের সাথে তারা করেছে। এটা শুনে পুলিশ অফিসার ও প্রিন্সিপাল চলে যায়। সিন শিফট হলে দেখা যায় আরিয়া নিজ হাতে জুস খাচ্ছে, আর সেটা অর্থব দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে, কারণ সে 12 বছর মেয়েকে একই অবস্থায় দেখে এসেছে। আর এভাবে মুভিটি এখানে শেষ হয়। শুরুতে সাসপেন্স এবং তারপরে বাবা মেয়ের গল্প সব মিলিয়ে মুভিটি বেশ ভালোই জমে উঠেছিল। তবে থ্রিলারের দিক থেকে চিন্তা করলে ভার্সের প্রথম পার্টই সেরা ছিল।
সিনেমাটির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে সিনে উইথ নুসরাতের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।